2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন। এখনও পতিত সরকারের অনেক নেতাই অবৈধভাবে দেশ ছাড়ার পায়তারা করছেন। কেউ সীমান্ত পার হতে পারলেও পুলিশের হাতে ধরা খেয়ে যেতে হয়েছে কারাগারে, এমন নজিরও আছে। গত মে মাসে অন্তর্বর্তী সরকার একটি নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে গত বছরের অক্টোবরে সন্ত্রাস বিরোধী আইনে দলটির অঙ্গ সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করেছে সরকার। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের প্রতি চরম ক্ষুব্ধ দেশের মানুষ। বিশেষ করে গত বছর জুলাই আগস্টে খুনি হাসিনার যে তাণ্ডব মানুষ দেখেছে তা এখনও ভুলতে পারেনি কেউ। যে কোনো মূল্যে হাসিনা সহ আওয়ামী লীগের সব খুনিদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দেশের ভেতর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না আওয়ামী লীগ। তাই তো ভারতে বসেই দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্তে জড়াচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমনকি দলীয় কার্যক্রম চালাতে কলকাতায় পার্টি অফিসও খুলেছে দলটির নেতারা। আবার দিল্লিতেও হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপনের খবর পাওয়া গেছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট অর্থাৎ গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রে নিশ্চিত হয়েছে দেশের একটি গণমাধ্যম। এই রাজনৈতিক কার্যালয়কে হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করেছে ভারতীয় নীতি নির্ধারকরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটিজ সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে। হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ এবং বার্তা আনা নেয়ার জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর নানা ধরনের চাপ অব্যাহত রাখার পাশাপাশি হাসিনা ও তার দলকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনার অংশ হিসেবে ওই বাঙালি সাংবাদিক এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাসিনা এখন নিয়মিত তার দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগের পাশাপাশি ঘনিষ্ঠ সিনিয়র অনেকজন নেতার সাথে সরাসরি বৈঠক করছেন। এই মাসের শুরুতে 5 আগস্টকে সামনে রেখে তিনি বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সাথে। সবকিছু চলছে র এর ছক অনুযায়ী। বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন স্বয়ং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়া হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে একটি লবিং ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি জাতিসংঘে তোলার মাধ্যমে বাংলাদেশকে চাপ দিতে স্টিফেন পর্স, কেসি এবং অ্যালেক্স টিনসলে নামের 2 জন বিখ্যাত ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সেজন্য জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে এই 2 আইনজীবীর পক্ষ থেকে এরই মধ্যে জাতিসংঘে একটি আবেদনও করা হয়েছে। গণতন্ত্র উন্নয়ন বিষয়ক জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের করা আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যা মৌলিক মানবাধিকারের পরিপন্থী। এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতিসংঘ যেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকারকে চাপ দেয়। এসব কিছুর বাইরে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ নেতাদের দৈনন্দিন রুটিনের খবর। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ব্যায়াম, হেয়ার ট্রান্সপ্লান্ট এবং অনলাইন অ্যাক্টিভিজমে দিন কাটছে সেসব পলাতক নেতাদের। নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্য দ্য প্রিন্টকে জানিয়েছেন, তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কলকাতার একটি জিমে গিয়ে ব্যায়াম করে অথবা সেখানকার কোনো পার্কে হাঁটাহাঁটি করে সময় কাটান। এছাড়া বাসায় নিয়মিত রান্না করেন বলেও জানান তিনি। তার স্ত্রী ঢাকায় থাকে এবং ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর কাছ থেকে রান্নার বিভিন্ন রেসিপি শেখেন বলেও জানা গেছে।
এছাড়া কলকাতার নিউ টাউন এলাকায় বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার বাসায় পলাতক আওয়ামী লীগ নেতারা নিয়মিত মিলিত হয়, যেখান থেকে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেন। এর আগে 2024 সালের 2 অক্টোবর কামালকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। আবার কলকাতায় পলাতক ঢাকার আরেক সাবেক সংসদ সদস্য বর্তমানে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তিনি জানান, আগেই তার হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, তবে তখন ব্যস্ত থাকায় আর সেটি করা সম্ভব হয়ে ওঠেনি। 2025 সালের জানুয়ারিতে দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন সাবেক ওই সংসদ সদস্য। তানজিম হাসান, বাংলা এডিশন।